বলেছি যখন যা সাজেশন দেবো ফোর্থ সেমে তার বাইরে আসবে না, তো আসবে না, সেটা আমি প্রমাণও করে দিয়েছিলাম থার্ড সেমে। তোরা নিশ্চয়ই সেটা দেখেছিস, যারা যারা সাজেশন নিয়েছিলি, ঠিক আছে, যা দিয়েছিলাম তার বাইরে আসেনি, তোরা সেটা লক্ষ্য করেছিস তো। কিন্তু তার মাঝে ফোর্থ সেমের জন্য বায়োলজির জন্য আমাদেরকে কিন্তু টেস্ট পেপারও তো কিছুটা প্র্যাকটিস করতে হবে, অন্তত প্রশ্নের ধারণাগুলো পাওয়ার জন্য, প্রশ্নটা কিরম ভাবে হচ্ছে বোঝার জন্য, বা কতটা প্রিপারেশন আমাদের হয়েছে সেইটার জন্য। প্রশ্ন তো আমি কমন দিয়ে দেবো, কিন্তু তোর হয়তো আমি লিখে দিতে পারবো না। তাহলে তার জন্য কি করতে হবে? তার জন্য কিছু টেস্ট পেপারও প্র্যাকটিস করতে হবে। এবিটিএ টেস্ট পেপার নিশ্চয়ই অনেকেই কিনেছিস, বা যারা কিনিসনি তাদের সবার জন্যই এই সলিউশন ভিডিওগুলো একটু লক্ষ্য কর, এখান থেকেও তোরা অনেকটা উপকৃত হবি। তো প্রথমেই আমি চলে যাবো, একটা খুব ভালো পেপার দেখলাম। ভালো পেপার বলতে একদম বোর্ডের প্যাটার্ন মেনে যেরকম টাইপের প্রশ্ন আসতে পারে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবি। সেটা হচ্ছে যে এই এবিটিএ ফোর্থ সেমের টেস্ট পেপার, পেজ নাম্বার SC161, SC161, এইটাকে আমরা আজকে সলভ করবো। 2x প্যাটার্নের প্রশ্ন, বুঝতেই পারছিস। যাদের বইটা নেই তাদের জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে দিচ্ছি বা তার সলিউশন বা ব্যাখ্যা করে দিচ্ছি, যাতে তোদের অসুবিধা না হয়। প্রথমেই চলে যাবো, বলছে ফার্স্টের 2 নম্বরের প্রশ্ন দিয়েছে যে করোনা রোগের কারণ ও উপসর্গগুলো উল্লেখ করো 1+1। দেখ, বুঝতেই পারছিস যে করোনা রোগের কারণ হচ্ছে করোনা ভাইরাসের জন্য, কিন্তু শুধু এইটুকু লিখলে তো হবে না। করোনা ভাইরাস হচ্ছে একটা SSRNA, মানে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড RNA ভাইরাস, বিটা করোনা ভাইরাস, এবং ফ্যামিলি হচ্ছে করোনা ভিরিডি। ঠিক আছে, এইটা হচ্ছে যে ফ্যামিলিটার নাম, এটা তোকে লিখতে হবে যে এইটার জন্য হয়, এইটার জন্যই কোভিড-19 রোগটা মূলত হয়। তারপর জানতে চেয়েছে যে এর উপসর্গ কি। দেখ, উপসর্গ অনেকগুলো বলা যায়, খুব সোজা: জ্বর, সর্দি, মাথা ব্যথা, গলা ব্যথা, এইরকম তুই কিছু উপসর্গ তুই বলতে পারিস। এছাড়াও কাশি তো আছেই। তারপরে প্রশ্নটা দেখ, অটো ইমিউন অস্বাভাবিকতা বলতে কি বোঝো, দুটো উদাহরণ দাও। মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোকে করতে হবে, এই 2x প্যাটার্নের প্রশ্ন, এটা 1+1। তো অটো ইমিউন অস্বাভাবিকতা কি জিনিস? দেখ, আমাদের দেহে তো অনাক্রমতা তন্ত্র আছে আমাদের প্রোটেক্ট করার জন্য। কিছুদিন আগে এই এখনো মনে হয় সিনেমাটা চলছে, ধুরন্ধর বলে যে সিনেমাটা রিলিজ হয়েছে, আমি হয়তো তোদের কারোর এখন দেখার সময় হবে না, তো আমি সিনেমাটা একটু দেখছিলাম। সিনেমাটার শেষ দিকে একটা সেগমেন্ট আছে, সেখানে লেখা আছে এড টু ব্রুটাস। তো এই কথাটা কেন ব্যবহার করলো বলতো? মানে দেখাচ্ছে যে ওখানকার মানে কি বলবো, খুব কাছের একজন যাকে কোন একটা মানুষ সব থেকে বেশি ভরসা করছে, তো যখন জানা যাচ্ছে যে সেই তাকে অ্যাটাক করছে, তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো এই কথাটা অটো ইমিউনিটির ক্ষেত্রেও প্রযোজ্য। কেন প্রযোজ্য? কারণ আমাদের দেহের যে অনাক্রম্যতা তন্ত্র, সেটা তার কাজ হচ্ছে আমাদের দেহকে প্রোটেক্ট করা, আমাদের দেহকে রক্ষা করা। কিন্তু কখনো কখনো কি হয়, আমাদের দেহের যে অনাক্রম্যতা তন্ত্র বা আমাদের দেহের যে ইমিউন সিস্টেম, সেটা আমাদের দেহের নিজস্ব অ্যান্টিজেন বা যাদেরকে বলা হয় সেলফ অ্যান্টিজেন, এবং বাইরের অ্যান্টিজেন যাদেরকে বলা হয় নন সেলফ অ্যান্টিজেন, দুজনের বিরুদ্ধে মানে দুজনের মধ্যে পার্থক্য করতে পারে না। এর পার্থক্য না করার জন্য কি হচ্ছে, তার কাছে সবাই সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে নিজের দেহের যে অ্যান্টিজেন, মানে যাদের আমাদের দেহে অনেক মানে রোল আছে, তাদের সাথেও তারা বিক্রিয়া করে ফেলছে, সেখান থেকে যে রোগ হচ্ছে তাদেরকে অটোইমিউন রোগ বা অটোইমিউন অস্বাভাবিকতা বলে। কয়েকটা উদাহরণ চেয়েছে, যেমন ধর রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে পারিস, যেখানে হাতের বা পায়ের আঙুলগুলো বেঁকে যায়। মাল্টিপল স্ক্লেরোসিস বলতে পারিস, মায়াস্থেনিয়া গ্রেভিস বলতে পারিস। তারপরে দেখ, 3-এর প্রশ্নটা দিয়েছে যে তুমি লক্ষ্য করলে তোমার বন্ধুর নিচের চোয়ালে একটি টিউমার হয়েছে। জীববিদ্যার ছাত্র হিসেবে তুমি বুঝলে এটির চিকিৎসার প্রয়োজন আছে। রোগটির প্রাথমিক শনাক্তকরণের জন্য কোন দুটি পরীক্ষার সাহায্য নেবে তা উল্লেখ করো। এটা পরিষ্কার তুই বুঝতে পারছিস যে এখানে যেটা বলতে চাইছে, এখানে দুটো পরীক্ষা, একটা হচ্ছে বায়োপসি পরীক্ষা, আর একটা হচ্ছে তোর তুই বলতে পারিস এমআরআই পরীক্ষা। তারপরের প্রশ্নে বলছে যদি গুটি বা অর্বুদটি ম্যালিগন্যান্ট হয় তাহলে ও স্থানের কোষের দুটি বৈশিষ্ট্য লেখ। মানে ম্যালিগন্যান্সির বৈশিষ্ট্য তুই বলবি যে এরা মেটাস্টেসিস ধর্ম দেখায়। মেটাস্টেসিস ধর্ম মানে এই কোষগুলো রক্ত বা লসিকার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়তে পারে। তারপর অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ধর্মটা দেখাতে পারে। এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট ইনহিবিশন ধর্ম দেখা যায় না। মানে নর্মালি কি হয়, একটা কোষের পাশে যখন আরেকটা কোষ থাকে, সেটা মানে সেই কোষগুলোর মাঝে একটা ধর্ম থাকে যেটাকে কন্ট্যাক্ট ইনহিবিশন বলে, যেটাকে স্পর্শজনিত বাধা বলে, সেটা আবার এদের থাকে না। এরকম পয়েন্টগুলো তুই বলতে পারিস। তারপরে 4-এর প্রশ্নটা কি বলছে দেখ, প্রশ্নগুলো তোরা স্ক্রিনেও দেখতে পাচ্ছিস, আমি একটু আগে দেখালাম। PBR322 টেট আর অঞ্চলটিতে একটি বহিরাগত ডিএনএ খণ্ডকের অনুপ্রবেশ ঘটানো হলো। এই কাজে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজটি প্রয়োগ করা হবে এবং কেন? PVU1, EcoR1, BAMH1। দেখ, এটা খুব সোজা। এদের মধ্যে আমরা প্রয়োগ করব BAMH1 কে। কেন? কারণ টেট আর অঞ্চলটিকে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স যে অঞ্চলটা, ওখানে BAMH1 এর যেটা বলছি এর রেকগনিশন সাইট আছে, তাই একে আমরা প্রয়োগ করব।
তারপরে ওর 4 এর বি প্রশ্ন দিয়েছে যে কারণ দেখাও, অন্য দুটো উৎসেচক কেন ব্যবহার করা যাবে না। কারণ সিম্পল, যে কারণে একে ব্যবহার করছে, কারণ বাকি দুটো উৎসেচকের এখানে রেকগনিশন সাইট নেই, তাই ব্যবহার করব না। 5 প্রশ্নটা বলছে একই আকার ও একটি মাত্র রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস স্থানযুক্ত একটি প্লাজমিড এবং একটি রৈখিক ডিএনএ কে কেটে 11 জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে পৃথক করা হলো। দেখা গেল প্লাজমিড ডিএনএ তে কেবলমাত্র একটি ডিএনএ ব্যান্ড এবং রৈখিক ডিএনএ তে দুটো খণ্ডিত ডিএনএ ব্যান্ড প্রকাশ করেছে, ব্যাখ্যা করো কেন। সিম্পল, দেখ খুব সোজা। তুই প্লাজমিক ডিএনএটা যেটা গোল হয়, আমি যদিও এটা ডাবল স্ট্যান্ডার্ড, আমি সিঙ্গেল দিয়ে দেখাচ্ছি, আর একটা মনে কর রৈখিক ডিএনএ আছে, তুই একে এই জায়গাটায় কেটেছিস আর একে এই জায়গাটায় কেটেছিস, খুব সিম্পল, এখান থেকে একটা খণ্ডক বেরোবে, এখান থেকে দুটো খণ্ডক বেরোবে, তাই তাই 11 জেল ইলেকট্রোফোরেসিসও আমরা এর ক্ষেত্রে দুটো ব্যান্ড পাবো, এর ক্ষেত্রে একটা ব্যান্ড পাবো। এটা কি গুছিয়ে লিখতে হবে। 6 প্রশ্নটা বলছে অটিকোলজি ও সিনিকোলজির পার্থক্য বল। অটিকোলজি হচ্ছে একটা প্রজাতি নিয়ে আমরা যেখানে আলোচনা করি, সিনিকোলজি হচ্ছে একাধিক প্রজাতি নিয়ে আমরা আলোচনা করি। অটিকোলজির ক্ষেত্রে তুই কৃত্রিম ভাবেও স্টাডিটা কিছুটা সম্ভব, সিনিকোলজির ক্ষেত্রে সেটা সম্ভব নয়। অটিকোলজির ক্ষেত্রে বিবর্তনের অতটা চান্স থাকে না, সিনিকোলজির ক্ষেত্রে সেইটা দেখা যায়। এরকম কয়েকটা পার্থক্য বলবি, বা যারা আমাদের কোর্সে আছিস তাদেরকে তো আমি যে নোট দিয়েছি, নোটের ফার্স্ট পেজে পার্থক্যটা লেখা আছে, দেখবি বিষয় বাঁদিকে বিষয় উল্লেখ করে সেইভাবে লিখবি। 7 গামা গ্লোবিউলিন কোথা থেকে সংশ্লেষিত হয়, এটা হচ্ছে বলবি বি কোষ থেকে। বি কোষ থেকে কোন গ্রন্থিটি লিম্ফোসাইট এবং অ্যান্টিবডির সঙ্গে যুক্ত থাকে, থাইমাস গ্রন্থি। এবার সেকশন বি তে চলে যাব। এখানে তাহলে সেকশন বি তে প্রথম প্রশ্নটা দেখ দিয়েছে, নর্দমা পরিশোধনের প্রাথমিক ইফ্লুয়েন্টকে বায়ুজীবী ব্যাকটেরিয়ার উপস্থিতিতে অধঃক্ষেপণ পরিশোধনের জন্য ট্যাঙ্কে পাঠানো হলো। অধঃক্ষেপণ পরিশোধনে যদি অবায়ুজীবী ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় তাহলে ইফ্লুয়েন্টের বিওডি কিভাবে প্রভাবিত হবে। খুব ভালো একটা প্রশ্ন, এটা হচ্ছে তোর বোর্ডের যে মডেল পেপারটা প্রকাশিত হয়েছিল সেটা অবশ্যই পড়ে যাবি, ওইখান থেকে প্রশ্নটা দেওয়া হয়। এক্ষেত্রে আমরা জানি যে সেডিমেন্টেশন ইফ্লুয়েন্টটাকে সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে হচ্ছে তোর অক্সিডেশন ট্যাঙ্কে পাঠানো হয়, এবং সেখানে হচ্ছে তোর বলতে পারিস যে বায়বীয় পরিবেশ আছে, মানে বায়ুজীবী পরিবেশে সেখানে যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা একটা তোর ফ্লক্স টাইপের গঠন করে, একটা অনুসূত্র বা একটা ফ্লক্স টাইপের গঠন করে। তো ফলে সেখানকার যে ব্যাকটেরিয়া গুলো থাকে তারা সেখানে মিথেন, CO2, হাইড্রোজেন এইসব গ্যাস তৈরি করে, ফলে বিওডির মান ওখানে অনেকটা কমে যায়। কিন্তু এখানে যদি তুই বায়ুজীবীর পরিবর্তে অবায়ুজীবী ব্যাকটেরিয়া ব্যবহার করিস তাহলে মানে অন্যান্য বেশ কিছু গ্যাস তৈরি হতে পারে যাতে এই ব্যাকটেরিয়া গুলো মরে যেতে পারে, ফলে বিওডির মান বলতে পারিস প্রায় অপরিবর্তিত থাকবে বা বিওডি সামান্য কিছুটা কমে যেতে পারে। এইটা হচ্ছে ফার্স্ট প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্নটাই বলছে দেখ বায়োগ্যাস উৎপাদনের যে স্লারি উৎপন্ন হয় তাকে উদ্ভিদের জৈব সার রূপে গণ্য করা হয়। স্লারি কোন পুষ্টি উপাদান সমৃদ্ধ হয় এবং কেন। দেখ প্রথম কথা, এই স্লারিকে ডাইরেক্ট জমিতে ব্যবহার করা উচিত নয়, এটাকে আগে জীবাণুমুক্ত করে ব্যবহার করা উচিত। এখানে জেনারেলি যেগুলো থাকে এনপিকে থাকে, নাইট্রোজেন মোটামুটি 1.5% থাকে, তোর হচ্ছে যে এনপিকে এরা থাকে, এছাড়াও জিঙ্ক, ম্যাঙ্গানিজ এরা অল্প বিস্তর পরিমাণে থাকে। এর পরের প্রশ্নটাই চলে আসবো, অ্যান্টিবায়োটিক কি, এর উৎপাদন ও বিচক্ষণ প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। অণুজীব থেকে তৈরি যেসব জৈব যৌগ অন্যান্য অণুজীবের তৈরিতে বা বৃদ্ধিতে বাধা দেয় তাদেরকে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক বলি, যেমন ধর পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন এইটাকে বলবো। আর এদের বিচক্ষণ প্রয়োগ সম্পর্কে ধারণা, বা বিচক্ষণ প্রয়োগ বলতে যখন ধর আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আমাদের ফুল অ্যান্টিবায়োটিকের কোর্সটাকে ফার্স্ট কথা কমপ্লিট করতে হবে, কেবলমাত্র কোষীয় অণুজীবের যে সংক্রমণজনিত রোগ সেইখানেই একে ব্যবহার করা উচিত। এই ব্যস্ত এটা দুটো বলে দিলাম, দুটো হয়ে গেল। তারপরে প্রশ্ন দিয়েছে উদ্ভিদ প্রজনন বিদ্যার দুটো গুরুত্ব উল্লেখ করো। আমরা বলতে পারি দুটো গুরুত্ব, অন্য অনেক কিছু বলা যায়, যেমন ধর 1 নম্বর বলতে পারিস উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি, 2 নম্বর বলতে পারিস পেস্ট প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি, এই দুটো বলে দিতে পারিস এবং এই পয়েন্ট করে লিখে দিলি। আর এর সাথে দিয়েছে এসসিপি কি। এসসিপি হচ্ছে যে দেখ এককোষী বা বহুকোষী অণুজীব থেকে তৈরি প্রোটিন, যে ধরনের প্রোটিন ধর্মী যে পদার্থ সেটা হচ্ছে মানুষ বা অন্যান্য প্রাণীর অনুপূরক খাদ্য রূপে ব্যবহার হয়, তাদেরকে আমরা এসসিপি বলি, সিঙ্গেল সেল প্রোটিন বলি। যেমন ধর স্পিরুলিনা, ক্লোরেল্লা এইগুলো অনুপূরক, মানে এগুলো তোর হচ্ছে এসসিপি হিসেবে ব্যবহার করতে পারি আমরা। তারপর একটা ছবি দিয়েছে, পিসিআর এর ছবি দিয়েছে, এখানে জানতে চেয়েছে যে তোর এবিসি কে শনাক্ত করো। তো এবিসি কে শনাক্ত বলতে এখানে সম্ভবত এখানে ছবিটা একটু গন্ডগোল আছে, এখানে সম্ভবত তোর ধাপগুলোকে জানতে চেয়েছে। তো 3টে ধাপ আছে জানিস, যে প্রথম ধাপটা হচ্ছে ডিন্যাচুরেশন, দ্বিতীয় ধাপটা হচ্ছে অ্যানিলিং, থার্ড স্টেপটা হচ্ছে এক্সটেনশন, এবং তার সাথে তাদের টেম্পারেচারটা একটু বলে দিলে ভালো হয়। ডিন্যাচুরেশনটা হচ্ছে তোর 15 সেকেন্ড মতো হয় 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তারপরে কি আছে অ্যানিলিং, অ্যানিলিংটা হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়। এক্সটেনশনটা আবার 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়।
হ্যান্ডলিংটা মোটামুটি ধর 1 মিনিট করা হয়। আর এক্সটেনশন যেটা বললাম, এখানে তোর একটা বিশেষ উৎসেচক ব্যবহার করা হয়, মনে রাখবি দিতে পারে ট্যাক পলিমারেজ বলা হয়। কি 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 উৎসেচক, এটা আলাদা করে দিতে পারে, থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। এই উৎসেচকটার নাম হচ্ছে ট্যাক পলিমারেজ। ট্যাক পলিমারেজ। এরপর আমরা চলে যাব তারপরের প্রশ্নে। এখানে দেখ একটা ছবি দিয়েছে, এখানে বলেছে যে 5-এর যে প্রশ্নটা, ছবিটা যেটা দিয়েছে যে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত এটা প্রাপ্ত হয়ে গেছে, এটা প্রান্তকে চিহ্নিত করো। তো যেটা একদম লেফটে আছে ওটা হচ্ছে ঋণাত্মক, কারণ ডিএনএ লেফট টু রাইট যাবে, মানে নেগেটিভ টু পজিটিভ যাবে, লেফট টু রাইট বলাটা ভুল হচ্ছে। তার মানে এ প্রান্তটা হচ্ছে নেগেটিভ, বি প্রান্তটা হচ্ছে পজিটিভ। ডিএনএ অণু কোন আধান যুক্ত হয়? নেগেটিভ অবশ্যই। এটি কিভাবে ডিএনএ খণ্ডকের পৃথকীকরণে সাহায্য করে? ওটাই লিখবি যে ডিএনএ অণু নেগেটিভ বলে ডিএনএ অণু নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, অর্থাৎ তোর হচ্ছে অ্যানোডের দিকে যাবে। তাই এইভাবে এটা ডিএনএ খণ্ডকের পৃথকীকরণে সাহায্য হয় আর কি। তারপরে বলছে যে পৃথকীকৃত ডিএনএ খণ্ডকগুলোর সর্বশেষ স্বতন্ত্রীকরণ কিভাবে ঘটে? তো এটাকে বলতে পারি যে কিভাবে আমরা দেখতে পাই যে ধর ইথিডিয়াম ব্রোমাইড ব্যবহার করে এবং ইউভি রশ্মি ব্যবহার করে এটা আমরা করে থাকি। তারপরে 6-এর প্রশ্নটা, এটাও তোর হচ্ছে যে বোর্ডের মডেল পেপার থেকে দিয়েছে। প্রদত্ত চিত্রটি অধ্যয়ন করে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলছে এ ও বি এর নাম লেখো। এ হচ্ছে ভেক্টর ডিএনএ আর বি হচ্ছে ফরেন ডিএনএ। তারপরে বলছে যে ইকো আর1 দ্বারা শনাক্তকৃত প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটি সম্পূর্ণ করো। এটা তুই এইভাবে লিখবি যে 5 প্রাইম জি এ এ টি টি সি 3 প্রাইম, আর এদিকটায় 5 প্রাইম, তাহলে এটাই হবে জি এ এ টি টি সি দিয়ে 3 প্রাইম। ঠিক আছে, এইটা এখানে অ্যারোটা দিয়ে দিবি, এখানে অ্যারোটা দিবি। ঠিক আছে, এইটা বলতে পারিস। তারপরে কি বলেছে দেখ, খণ্ডকগুলোকে কি বলা হয় এবং কেন? খণ্ডকগুলোকে স্টিকি এন্ড বলা হয়। কেন বলা হয়? ধর এই এখান থেকে যে খণ্ডটা আলাদা হচ্ছে আর ওখান থেকে যে খণ্ডটা আলাদা হচ্ছে, এই দুটো খণ্ড পরস্পরের অনুপূরক হয়। ঠিক আছে, এরা মানে এদেরকে লাইগেজ বা অন্যান্য উৎসেচকের সাহায্যে জোড়া যায়, বা এদের মাঝে হচ্ছে তুই তোর ফরেন ডিএনএটাকে ঢোকাতে পারিস, সেই জন্য এটাকে এরকম ভাবে বলা হয়। আরডিএনএ টেকনোলজিতে খণ্ডকগুলোর তাৎপর্য ব্যাখ্যা করে। 1 নম্বর দিয়েছে, একটাই বলবি যে আরডিটি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এটার ব্যবহার আছে। 7-এর প্রশ্নটা বলেছে বিটি শস্য বলতে কি বোঝো? বিটি শস্য উৎপাদনের পর্যায়গুলি উল্লেখ করো। তো খুব ভালো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে পাওয়া ক্রাইজিন আছে এরকম যে শস্য তোর হচ্ছে যে বিটি টক্সিন তৈরি করতে পারে, এবং তৈরি করার মাধ্যমে সে বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে পারে, সেই ধরনের শস্যকে আমরা বিটি শস্য বলি। যেমন ধর উদাহরণ বলতে পারিস বিটি তুলা, উদাহরণ না বললেও কিন্তু লিখে দিবি। আর তার সাথে জানতে চেয়েছে বিটি শস্য উৎপাদনের পর্যায়গুলো লেখো। এটাকে তুই একটু হালকা ব্যাখ্যা করতে পারিস, আমি মেন পয়েন্টটাকে তোকে ধরিয়ে দিচ্ছি। কাঙ্ক্ষিত জিন সংগ্রহ, তারপর আরডিএনএ তৈরি, তারপর কি করবো আমরা? পোষক কোষে হোস্টে আরডিএনএ প্রবেশ, পোষক কোষে আরডিএনএ প্রবেশ, এখান থেকে ট্রান্সজেনিক বিটি ক্রপ, ট্রান্সজেনিক বিটি ক্রপটা তৈরি হচ্ছে, সেখান থেকে ট্রান্সজেনিক বিটি ক্রপটা তৈরি হচ্ছে, এইভাবে আমরা বলতে পারি। তারপরে 8-এর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। নিম্নলিখিত উপাদানগুলি বাস্তুতন্ত্র থেকে সরানো হলে কি পরিণতি হবে বলো? সমস্ত উৎপাদককে যদি সরিয়ে দিস তাহলে বুঝতেই পারছিস যে প্রডিউসারকে যদি তুই সরিয়ে দিস তাহলে সেখান থেকে কি হবে, যে খাদ্য তৈরি হবে না। বাকি যে অন্যান্য যে ট্রপিক লেভেলের যে প্রাণীগুলো আছে বা উদ্ভিদগুলো আছে, অন্যান্য ট্রপিক লেভেলের যে প্রাণীগুলো আছে তারা কিন্তু মারা যাবে। তৃণভোজী স্তর থেকে সমস্ত জীব যদি তুই সরিয়ে দিস তাহলে কি হবে? তৃণভোজী স্তর থেকে জীবরা সরিয়ে দিলে তাহলে তাদেরকে খেয়ে যারা বেঁচে থাকে তারা মারা যাবে। আর বাস্তুতন্ত্রের সর্বোচ্চ স্তরের সমস্ত মাংসাশী প্রাণীকে আমরা যদি সরিয়ে দিই তাহলে কি হবে? তৃণভোজীদের সংখ্যা অত্যন্ত বেড়ে যাবে। তারপরে বলছে যে বায়োডাইভার্সিটি হটস্পটের শর্তগুলি লেখো এবং রেড ডেটা বুক কি? কথা বলতে হবে সেই এলাকাটায় এন্ডেমিক প্রজাতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে মোটামুটি 1500টা মতো তোর হচ্ছে সংবহন কলাযুক্ত উদ্ভিদ থাকতে হবে, বা সঙ্গে আরেকটা বলতে পারিস যে ধর আদি বাসিন্দাদের মধ্যে, ওখানকার যে আদি বাসিন্দাদের মধ্যে 70% ধর বিলুপ্ত হয়ে গেছে। আমি 3টে বলে দিলাম, এর মধ্যে যে কোনো 2টো লিখে দিবি। তার সাথে বলছে রেড ডেটা বুক কি? রেড ডেটা বুক প্রধানত হচ্ছে যে এমন একটা বই যেখানে রেড লিস্ট ওয়াইজ প্রাণীগুলোকে বা উদ্ভিদগুলোকে সাজানো থাকে, যে যারা বিপন্নগ্রস্ত প্রাণী বা উদ্ভিদের যে তালিকা যে বইয়ে থাকে তাকে আমরা রেড ডেটা বুক বলি। তারপরে বলছে
যদি এটা 2 মার্কস বলে তাহলে আর একটু কিছু লিখতে হবে রেড ডেটা বুকের সম্পর্কে। তারপরে বলছে উদ্ভিদ পর্যায়ক্রম বলতে কি বোঝো, হাইড্রোসিরির পর্যায়গুলি উল্লেখ করো। পর্যায়ক্রমটা হলো একটা ধর নির্দিষ্ট স্থানে সময়ের সাপেক্ষে টাইম টু টাইম জীবের যে পরিবর্তন, মানে জীবের অস্তিত্বের যে পরিবর্তন, সেইটাকে আমরা বেসিক্যালি পর্যায়ক্রম বলি। হ্যাঁ, এটা প্রাথমিক হতে পারে, গৌণ হতে পারে, এরকম বিভিন্ন ভাগ আছে, আশা করি তোরা এতদিনে সেটা পড়ে নিয়েছিস। এর পরের প্রশ্ন হচ্ছে যে হাইড্রোসিরির পর্যায়গুলি উল্লেখ করো। এই হচ্ছে আমি হাইড্রোসিরির পর্যায়টা লিখে দিয়েছি। তো হাইড্রোসিরিটা বেসিক্যালি কি, ধর কোনো মিষ্টি আবদ্ধ যে জলাশয়, সেখানে যে তোর হচ্ছে যে সাকসেশন যেটা দেখা যায় বা উদ্ভিদের পর্যায়ক্রম যেটা দেখা যায়, সেটাই হচ্ছে হাইড্রোসিরি। এর দশাগুলো একটু লিখে নিতে পারিস। ফাইটোপ্ল্যাঙ্কটন দশা, নিমজ্জিত সেখান থেকে নিমজ্জিত অর্ধ নিমজ্জিত দশা, সেখান থেকে ভাসমান দশা, রিড সোয়াম্প দশা, আর্দ্র তৃণভূমি দশা, গুল্ম দশা, আর লাস্টে চরম পরিণতির যেটাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলা হয় সেটা হচ্ছে বৃক্ষ দশা। এইটা একটু বলতে পারিস হাইড্রোসিরির পর্যায়। তারপরে প্রেসিপিটেশন ও অ্যাডজুভ্যান্ট কি, তোদেরকে যারা আমাদের ক্র্যাশ কোর্সে আছিস যে নোটটা দিয়েছি, এখানকার ম্যাক্সিমাম প্রশ্ন দেখবি সেখানে আমি পুরো নোটে হুবহু লিখে দেওয়া আছে, দেখতেই পাচ্ছিস। নোটেও দেখবি প্রেসিপিটেশন আর অ্যাডজুভ্যান্ট পরপর দুটো প্রশ্নে লেখা ছিল, এতদিনে তোরা নিশ্চয়ই পড়ে ফেলেছিস। তো প্রেসিপিটেশন ও অ্যাডজুভ্যান্ট কি আমি তবু আর একটু বলে দিই। দেখ, অনেক সময় অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে দিয়ে এক ধরনের যৌগ টাইপের তৈরি করে, যারা হচ্ছে অধক্ষিপ্ত পড়ে, মানে অধক্ষিপ্ত হয়, এদেরকে পরবর্তীকালে তোর হচ্ছে ফ্যাগোসাইটিক কোষগুলো এসে ধ্বংস করে দেয়। তো এইটাকে প্রেসিপিটেশন বিক্রিয়া বলে। আর অ্যাডজুভ্যান্ট হচ্ছে অনেক সময় এটা ল্যাটিন অ্যাডজুভিয়ার থেকে কথাটা এসেছে, আমার নোটে দেওয়া আছে। তো এটার মানেটা হচ্ছে অনেক সময় কি হয়, ইমিউনোজনের সাথে আমরা এক ধরনের পদার্থ মিশিয়ে যে ইমিউন যে রেসপন্সটা, সেটাকে অনেকটা আমরা বাড়িয়ে দিতে পারি। তো এটাকে অ্যাডজুভ্যান্ট বলে। এটা 1 মার্কস, এটা লিখতে পারিস। আর তারপরে বলছি যে ইন্টারফেরন কিভাবে সুস্থ কোষের সংক্রমণ রোধ করে। ইন্টারফেরন, ধর কোনো একটা কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তাহলে সেই কোষটা থেকে একটা জিনিস বেরোয়, একটা পদার্থ বেরোয়, একটা গ্লাইকোপ্রোটিন ধর্মী পদার্থ বেরোয়, যাকে আমরা ইন্টারফেরন বলি। এটা 3 ধরনের হয় সাধারণত, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। বিজ্ঞানী আইজ্যাক এই কথাটা দেন আর কি। এবার এটা কি করে, পার্শ্ববর্তী কোষগুলোকে অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরিতে আরো 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 উৎসাহ দান করে, এরকম আর কি। তো সেইটা এইভাবে তুই বলতে পারিস। তারপরের প্রশ্ন, ডিজিএসএম কিভাবে চিপকো আন্দোলনকে প্রভাবিত করেছে। অ্যাকচুয়ালি ডিজিএসএম প্রথমে শুরু হয়েছিল, এটা পরে চিপকো আন্দোলনের সাথে মিলে গেছিল। দুটোই হচ্ছে যে গাছ বাঁচাও কর্মসূচি নিয়ে হয়েছিল আর কি। ওই ব্রিটিশ কোম্পানি সাইমনের সাথে যে প্রথমে গাছ কাটার বরাত পেয়েছিল, তার প্রতিবাদ করেছিল ডিজিএসএম। যে পরবর্তীকালে ডিজিএসএম আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলেছিল, পরে এটা চিপকো আন্দোলনের সাথে মিলে যায়। এইভাবে একটু গুছিয়ে লিখতে হবে। চিপকো আন্দোলনের ব্যাপারটা তো তোরা জানিস, ওই চিপকো আন্দোলনের স্লোগানটাও পারলে একটু তোরা লিখে দিতে পারিস। মানুষের স্বাস্থ্যের উপর তেজস্ক্রিয় দূষণের খুব প্রভাব বলে, এগুলো তো খুব ইজি আর কি। ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, গর্ভপাত বা বন্ধ্যাত্ব হতে পারে, এরকম একটু বলে দিতে হবে। তারপরে দেখ, সেকশন সি তে যে ছবিটা দিয়েছে, যে এল লিলি কোম্পানি কৃত্রিম ইনসুলিন উৎপাদন পদ্ধতিতে প্রয়োগ করে, দিয়ে বলেছে XY উপাদানগুলির নাম লেখো। দেখ, আমরা এটা কিছুই নয় যে মানব ইনসুলিন, যে কৃত্রিম ইনসুলিন যে প্রস্তুত করা হয়, সেই পদ্ধতিটা থেকে দিয়েছে। ওই পদ্ধতিটা জানলেই তুই এটাকে লিখতে পারবি। এটাকে খুব সোজা ভাবে তোকে যেটা বলতে হবে, দেখ এখানে যেটা বলেছে যে XYZ কে চিহ্নিত করো। এখানে যে প্রশ্নটা দিয়েছে যে আমরা জানি যে যখন কৃত্রিম ইনসুলিন তৈরি করা হয়, তো তখন যেটা করা হয় যে প্রো ইনসুলিন থেকে যখন ম্যাচিওর ইনসুলিন হয়, তখন সেখানে কিন্তু একটা চেন থাকে না, সি চেনটা থাকে না। তাহলে এখানে দেখ এক্সটা হচ্ছে প্রো ইনসুলিন, যেখানে যেটা চিহ্নিত করতে দিয়েছে, মানে এখানে এক্সটা হচ্ছে প্রো ইনসুলিন। তাহলে সেখান থেকে তোকে ওয়াইজেডটাও চিহ্নিত করতে দিয়েছে। তুই যদি ছবিটা দেখিস, ওয়াইটা হচ্ছে ম্যাচিওর ইনসুলিন আর জেডটা হচ্ছে, তাহলে বাইরের যে সি চেনটা তো বাইরে মানে থাকে না, তাহলে জেডটা হচ্ছে সি, এক্সটা হচ্ছে প্রো ইনসুলিন আর ওয়াইটা হচ্ছে পরিণত ইনসুলিন। এইভাবে চিহ্নিত করতে পারিস। এর মধ্যে কোনটি পরিণত ইনসুলিনের অংশ নয়, জেডটা অংশ নয়। কোম্পানিটি কিভাবে ওয়াই উৎপাদন করেছিল, না ওয়াই এর মধ্যে এ চেন আর বি চেন দুটো থাকে, তো আমরা প্লাজমিডের সাহায্য নিয়ে এ চেনকে আলাদাভাবে বানিয়ে নিয়েছি, বি চেনকে আলাদাভাবে বানিয়ে নিয়েছি, দুজনের মধ্যে ডাইসালফাইড বন্ধন নিয়ে অ্যাড করে দিয়ে আমরা ম্যাচিওর ইনসুলিন তৈরি করেছি কৃত্রিমভাবে। এটাকে গুছিয়ে লিখতে হবে। তারপরে দুয়েরটাই যেটা দেয়া আছে, দেখ ইকোলাই এর ক্লোনিং ভেক্টর PBR322 BAMH1 অংশে একটি নির্দিষ্ট জিন হিসেবে এম জিনকে প্রবেশ করানো হলে রিকম্বিনেন্ট প্লাজমিড সৃষ্টি হলো। রিকম্বিনেন্ট প্লাজমিডটিতে এম জিনের প্রভাব কি হবে? কোথায় প্রবেশ করানো হয়েছে? BAMH1 এ। BAMH1টা কার মানে কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের মধ্যে পড়ছে? সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন। তার মানে তুই এর মাঝে যদি তুই এম জিনটাকে প্রবেশ করে দিস, তাহলে এই অ্যান্টিবায়োটিকটার PBR322 টেট্রাসাইক্লিন প্রতিরোধী ধর্মটা নষ্ট হয়ে যাবে। ফার্স্ট, আর কি উপায়ে রিকম্বিনেন্ট ও নন রিকম্বিনেন্ট প্লাজমিডকে পৃথক করা সম্ভব? তুই ওই ব্লু হোয়াইট যে স্ক্রিনিং আমরা যেটা করি, বা যেটাকে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন আমরা বলি, ওটাকে লিখে দিবি। আশা করি সবাই জানিস যে এক্সপেরিমেন্টটা সফল হলে তোর হচ্ছে হোয়াইট কালার পাওয়া যায়, যদি সফল না হয় ব্লু কালার পাওয়া যায়। ওই এক্স গ্যাল যোগ করে যে এক্সপেরিমেন্টটা, ওইটাকে একটু বলে দিবি।
সেকশন ডি এর ছবিটা একটু গন্ডগোল আছে, এটাও বোর্ডের মডেল পেপার থেকে দিয়েছে। তো দুটো ছবি এ আর বি দুটো ছবি প্রায় এক হয়ে গেছে, কিন্তু তুই যদি বোর্ডের অরিজিনাল মডেল পেপারটাই দেখিস যে এটা দেখবি একটু বেশ মোটা চওড়া ছিল, বিটা সরু। তো এই ছবিটা একটু গন্ডগোল আছে। তো আমি মানে ওই মেন ছবিটা সূত্র ধরেই বলছি, যেটা একটু মোটা চওড়া, যার বেসটা চওড়া, মানে এই ছবিটায় যদি বেসটা আরেকটু আমরা চওড়া করি, মানে ধর ছবিটা এরকম করলাম, এই ছবিটা এরকম করলাম, বি ছবিটা থাক তুলনামূলক ধর ছোট দেখাচ্ছি, বি ছবিটা ধর আমি তুলনামূলক ছোট দেখাচ্ছি, আর সিটা যেমন আছে আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে একটা বর্ধনশীল একটা গ্রাফ, বর্ধনশীল পপুলেশনের গ্রাফ, বিটা হচ্ছে স্টেবল পপুলেশনের গ্রাফ, আর সিটা হচ্ছে ডিক্লাইনিং পপুলেশন, মানে যেটা ক্রম হ্রাসমান পপুলেশনের গ্রাফ, এটা বলতে পারি আমরা। ভারতের পপুলেশন কোনটি উপস্থাপন করে? এইটা ভারতের পপুলেশন উপস্থাপন করে। কেন বলতো? কারণ এখানে বাচ্চা আর মধ্যবয়স্ক এদের পরিমাণটা, এদের সংখ্যাটা সব থেকে বেশি। তাই ভারতবর্ষের যেহেতু জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, ভারতের মতো দেশের ক্ষেত্রে এই মানে এই হচ্ছে তোর মানে আমাদের পিরামিডটা ভারতের জনসংখ্যাটাকে বা পপুলেশনটাকে ঠিকঠাক নির্ধারণ করে বা নির্দেশ করে। তারপরে বলছে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন প্রকার পিরামিডটি আদর্শ এবং কেন? এইটা আদর্শ, কারণ এটা স্টেবল পপুলেশন, বুঝতেই পারছিস। তারপরে বলছে বি এবং সি পিরামিড সৃষ্টি হওয়ার সম্ভাব্য কারণ আলোচনা করো। তো এটাই গুছিয়ে বলতে হবে যে বিতে হচ্ছে তোর, এখানে যা ছবি অনুযায়ী যেমন দেয়া আছে, যে বিতে হচ্ছে, কারণ এখানে যে জানি এটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ পড়েছিস, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ, আর এটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। তাহলে বিটা কেন তৈরি হয়েছে? কারণ বি এর ক্ষেত্রে তোর হচ্ছে যে এইটা মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ আর প্রি রিপ্রোডাক্টিভ অলমোস্ট প্রায় সমান, তাই এরা স্টেবল পপুলেশন তৈরি করেছে। আর সিটা কেন তৈরি হয়েছে না, সিটা তৈরি হয়েছে তার কারণ হচ্ছে যে তুই সি ছবিটা দেখলেই বুঝতে পারবি যে এখানকার যে প্রি রিপ্রোডাক্টিভ অর্থাৎ বাচ্চাদের যে সংখ্যাটা সেটা ক্রমহ্রাসমান, এবং যেটা একদম উপরে আছে দেখ বয়স্কদের সংখ্যা, তাদের সংখ্যাও ক্রমহ্রাসমান, তাই জন্য সি পিরামিডটা তৈরি হয়েছে, এটা তুই বলতে পারিস। আর তারপর এটা তো খুব সোজা, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলো আলোচনা করো। তো পরিবেশ মানে বিভিন্ন রকম ভাবে পরিবেশ দূষণের একটা তার কারণ বলতে পারি, সেগুলোকে পয়েন্ট করে লিখবি। তার সাথে বলবি যে ধর বিভিন্ন ভাবে যে কৃষি জমি ধ্বংস হচ্ছে, এগুলো জীববৈচিত্র্য সৃষ্টির কারণ, এবং সঙ্গে আরো দু একটা কারণ তুই বলে দিতে পারিস। এখানে আমি কয়েকটা কারণ লিখেও দিয়েছি, এই পয়েন্টগুলো লিখে এই পয়েন্টগুলোকে একটু এলাবোরেট করবি। যারা আমাদের কোর্সে আছিস নোটে যেমন দেয়া থাকবে ওইভাবে তুই লিখে দিবি যে বাসস্থানের অবলুপ্তি দিয়ে সেটাকে একটু ব্যাখ্যা করবি, মানুষের কার্যকলাপ, বিদেশি যে প্রজাতির অনুপ্রবেশ ঘটছে সেইগুলোর জন্য এটা হচ্ছে, ধর কচুরিপানা বল, তারপর হচ্ছে পার্থেনিয়াম বল, মানে এই প্রজাতিগুলোর জন্য অনেক দেশীয় প্রজাতি হচ্ছে অবলুপ্তি হয়ে গেছে, মানে সেখান থেকে জীববৈচিত্র্যের একটা ধর নষ্ট হচ্ছে। তারপর হচ্ছে শিকার, অবৈধভাবে যে শিকার গুলো করা হচ্ছে, আগে তো প্রচুর হতো, এখনো চোরা শিকার যেগুলো চলছে তার জন্য জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, এটা বলতে পারিস। আর লাস্ট প্রশ্নের সঙ্গে একটা দেখ আছে যে জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি নির্ণয় করো, মানে ওই এক্সিটু বা ইনসিটুটাকে একটু ব্যাখ্যা করে দিবি। ইনসিটু হচ্ছে যে ওই এলাকায় সংরক্ষণ, এক্সিটু হচ্ছে তাকে অন্য জায়গায় কৃত্রিম পরিবেশে সংরক্ষণ, এটাকে একটু ব্যাখ্যা করে দিবি, উদাহরণ দিয়ে দিবি, ব্যাস। তাহলে আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে সলভ করিয়ে দিলাম। আশা করি একটা আইডিয়া পেলি যে কিরকম ভাবে ফোর্থ সেমের প্রশ্ন তোদের হতে চলেছে। তোরা কমেন্ট করে জানা যে আরো কিছু পেপার আমি সলভ করাবো কিনা, বা তোদের আর কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানা। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।